হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর সায়েন্সের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে স্কুলগুলো আছে এর মধ্যে 6 নম্বর স্কুল, এটা যাদবপুর বিদ্যাপীঠ, আর পেজ নাম্বার 210 এর এক দাগ থেকে পরপর সমস্ত প্রশ্নগুলো উত্তর করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে, ফলো করবে। তো এখানে প্রথম এক দাগে আছে, আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছিল কত সালে? এটা উত্তর খ হবে 1905 সালে। তারপরে আছে 2 দাগ, গাঙ্গেয় সমভূমির উচ্চতা সমুদ্র জলের তুলনায়, এটা ক উত্তর, অর্থাৎ 10 থেকে 15 মিটার। 3 দাগে আছে, স্বামী বিবেকানন্দের বিদেশিনী শিষ্যার নাম কি ছিল? এখানে নাম ছিল খ ভগিনী নিবেদিতা। তারপরে 4 দাগে আছে, মাস্টারদা নামে পরিচিত ছিলেন, এখানে খ উত্তর, সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। তারপরে এখানে 5 দাগে আছে, একটি লুপ্তপ্রায় মাছ হলো ন্যাদোষ, এটা গ উত্তর, ন্যাদোষ। আর 6 দাগ, রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো ঘ অর্থাৎ তুত গাছ, তুত। তারপরে 2 দাগে আছে, শূন্যস্থান পূরণ করতে হবে। 1 দাগে আছে, পৃথিবীর ছাদ বলা হয় ড্যাশ মালভূমিকে, এটা হবে পামির মালভূমিকে। আমরা জানি পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। আর 2 দাগে আছে, ড্যাশ নদী হলো একটি নিত্যবহ নদী, এটা হবে গঙ্গা নদী। নদী এখানে লেখা আছে, গঙ্গা লিখতে হবে। 3 দাগে আছে, ভারতবর্ষ স্বাধীন হয় ড্যাশ সালে, এটা হবে 1947 সালে। তারপরে ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম ড্যাশ, এটা হলো হারভেস্টার। ধান কাটা ও ঝাড়াই করার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। তারপরে 5 দাগে আছে, মাতঙ্গিনী হাজরা ড্যাশ নামে পরিচিত, তাহলে মাতঙ্গিনী হাজরা গান্ধী বুড়ি নামে পরিচিত। 3 দাগে আছে, 3-1, রাঢ় শব্দের অর্থ কী? রাঢ় শব্দের অর্থ হলো পাথুরে জমি। 3-2 আছে, ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয় কেন? লোহার অক্সাইড উপস্থিত থাকার জন্য ল্যাটেরাইট মৃত্তিকা লাল হয়। আচ্ছা, পরবর্তী আছে 3 দাগ, কোন গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়? এটা হবে শাল গাছের পাতা, শাল গাছের পাতা দিয়ে থালা বাটি তৈরি হয়। কার জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়? এটা হবে সর্বপল্লী রাধাকৃষ্ণান এর জন্মদিন শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। 3 দাগে আছে, বেশি রাসায়নিক সার ব্যবহারের কুফল কী? তাহলে বেশি রাসায়নিক সারের ব্যবহারে অনেকগুলো কুফল আছে, তার মধ্যে আমি এখানে 2টো লিখেছি। জমির উর্বরতা কমে যায়, ফসলের গুণমান কিছুটা নষ্ট হয়। 6 দাগে আছে, বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন? এর উত্তর হবে বাঁশের কেল্লা তিতুমির তৈরি করেছিলেন। আর 4 দাগ, 4-1, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? তাহলে নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে, যেমন হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা আর মিশরীয় সভ্যতা। হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল সিন্ধু নদীকে কেন্দ্র করে, মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ও ইউক্রেটিস নদীকে কেন্দ্র করে, মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদকে কেন্দ্র করে। এরপরে 4-2, বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? বঙ্গভঙ্গের প্রতিবাদে বাংলার মানুষ কি করেছিল? তাহলে বাংলার মানুষ সবাই মিলে প্রতিবাদ করেছিল। বিদেশি জিনিসপত্র ব্যবহার বন্ধ করে দেয়, চরকা কেটে সুতো বানিয়ে সেই সুতো থেকে নিজেরা জামা কাপড় বানায়। আচ্ছা, তারপরে আছে 3 দাগ, সাধারণতন্ত্র কাকে বলে? কবে এই দিবস পালন করা হয়?
তো সাধারণতন্ত্র মানে হলো দেশের মানুষ দেশ চালাবে, অর্থাৎ সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন ভারতবর্ষ কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল 1950 সালের 26 জানুয়ারি। এই তারিখটা ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস। আর কবে এই দিবস পালন করা হয়? 26শে জানুয়ারি এই দিবস পালন করা হয়। এরপরে 4 লুপ্তপ্রায় মাছ সংরক্ষণের কয়েকটি উপায় আলোচনা করো। তাহলে লুপ্তপ্রায় মাছ মানে যে মাছের সংখ্যা বা যে মাছের অস্তিত্ব পরপর লুপ্ত হয়ে যাচ্ছে, সুদূর অতীতে সেই মাছগুলোকে আর আমরা দেখতে পাবো না আমাদের পরিবেশে বা আমাদের জলাশয়গুলিতে। তাহলে তাদের সংরক্ষণের জন্য কি কি উপায় অবলম্বন করা উচিত? এখানে কোন কোন মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে। 2 লুপ্তপ্রায় মাছ বাজারে কেনাবেচা বন্ধ করতে হবে। 3 আছে লুপ্তপ্রায় মাছের ডিম বা চারা মাছ পঞ্চায়েতের মাধ্যমে বিলি করতে হবে। 4 আছে লুপ্তপ্রায় মাছ ধরা বন্ধ করতে হবে। ধাপ চাষ কাকে বলে? 4 5 আছে ধাপ চাষ কাকে বলে। তো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। এরপর 5 দাগ। 5 সুন্দরবন অঞ্চল সম্পর্কে ধারণা দাও, অর্থাৎ সুন্দরবন অঞ্চলের বর্ণনা দিতে হবে। তাহলে এখানে সুন্দরবনের বর্ণনা অনেক বড় দেওয়া যায়, তবে কিছু কিছু প্রধান বর্ণনা এখানে দেওয়া হয়েছে। 1 গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশটাই সুন্দরবন, এর বেশিরভাগটাই বাংলাদেশে অবস্থিত। সুন্দরবনের বেশিরভাগটা বাংলাদেশে অবস্থিত। 2 এখানকার বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার ও বিখ্যাত গাছ হলো সুন্দরী গাছ। 3 এখানকার উল্লেখযোগ্য নদীগুলি হলো মাতলা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল। 4 নাম্বার, এখানে মাটিতে নোনা জলের কারণে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায়, যাদের 2 রকম মূল দেখা যায়, ঠেসমূল আর শ্বাসমূল। ঠেসমূল হলো মাটির গভীরে গিয়ে গাছকে মাটিতে আঁকড়ে ধরে রাখে, আর শ্বাসমূল মাটি থেকে উপরে উঠে আসে, এর সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয়। তাহলে গাছ এই শ্বাসমূলের সাহায্যে অক্সিজেন নেয়, অর্থাৎ শ্বাসবায়ু গ্রহণ করে, সেই জন্য একে শ্বাসমূল বলা হয়। আর এখানে আছে 5-2 টিকা লেখো সবুজ বিপ্লব। তাহলে 1960 সালের দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। তাহলে সবুজ বিপ্লব কাকে বলে এই পর্যন্ত লিখলাম। আমাকে টিকা লিখতে হবে, মানে সবুজ বিপ্লব আরও বিশদে বলতে হবে। তো এর জন্য তোমাদের টেক্সট বইতে 101 পৃষ্ঠাতে দেখো, এখানে 101 পৃষ্ঠাতে এখানে আছে। আমি ওটা লেখার পরে এখান থেকে শুরু করব। নতুন বীজ এলো, নতুন সার, পোকা মারার নতুন বিষ, তারপরে ডিপ টিউবওয়েল বসলো, গরমের সময় ধান চাষ শুরু হলো, ছোট ছোট ধান গাছ, 3-4 মাসে ধান পেকে যায়, ফলনও বেশি, বছরে 2-3 বার ধান চাষ হলো। এভাবে 4-5 বছর চলার পর চালের আকাল কাটলো। এ পর্যন্ত লিখব। তারপরে এখান থেকে লিখব সার কীটনাশক ব্যবহার কিভাবে বাড়লো তা তো শুনেছ। আচ্ছা, তাহলে এখানে লিখব সার ও কীটনাশকের ব্যবহার বাড়লো পর্যন্ত লিখব। তা কীভাবে কথাটা লিখব না, তা তো শুনেছ কথাটা লিখব না। তারপরে এখান থেকে লিখব কিছু কিছু অব্যবহৃত জমিও কাজে লাগানো শুরু হলো। এভাবে আমরা মোটামুটিভাবে নিজেদের দরকার মতো খাদ্য নিজেরাই উৎপাদন করতে পারলাম। এই ঘটনাকে ভারতে সবুজ বিপ্লব বলা হয়। 1990 সালের কাছাকাছি সময় পর্যন্ত খাদ্যের উৎপাদন বাড়তে থাকে। তাহলে এই পর্যন্ত লিখতে হবে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।